তো তোমরা স্লাইড ক্যালিপাসের সাহায্যে এক্সটার্নাল ডায়ামিটারটা বের করবা বা ইন্টারনাল ডায়ামিটারটা বের করবা, কিভাবে বের করতে হয় সেটা তোমরা ভিডিওতে দেখতে পারছি। স্ক্রু গজের সাহায্যে একটা স্প্রিং এর ওয়্যারের রেডিয়াস বের করা যাবে, সেটাও আমরা ভিডিওতে দেখতে পাইছি। এখন আমাদের প্রথম টেবিলটা একটু দেখতে হবে। এই টেবিলটাও ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে একটা স্প্রিং এর মধ্যে আমরা 50, 100, 150, 200, 250 এরকম বিভিন্ন লোড ঝুলাইলাম। তারপর সেখানে এক্সটেনশন কত হয়েছে সেটা আমরা দেখছি। কিভাবে এক্সটেনশন হয়েছে, যে আগে কতটুকু ছিল আর 50 গ্রাম লোড ঝুলানোর পরে সেটা দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে। তো এখান থেকে আমরা এম পাচ্ছি, এখান থেকে আমরা এল পাচ্ছি, মানে এল বা এক্স একই কথা। দ্যাট মিন্স লোড পাচ্ছি আর হচ্ছে জি কি পাচ্ছি, এক্সটেনশন পাচ্ছি। তো এখন এই এম ভার্সাস এল ধরো কি হবে, ব্যাপারটা তো এরকমই হবে যে আমি এখানে 50 গ্রাম লোড ঝোলানোর পরে এম/এল। এখানে এক্সটেনশন হইলো। আচ্ছা আমি এখানে না করে এটাকে একটা ইসে করি, হোয়াইট বোর্ডে করি। আচ্ছা তো আচ্ছা, আচ্ছা এখানে দেখো কি হবে, যে 50 গ্রাম লোড ঝুলাইছি, ঝোলানোর পরে কি হয়েছে, এখানে 50 হয়েছে, এখানে হয়তো তোমার কি আসছে, আসছে হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, আবার এখানে কি করলাম, দিলাম 100, 100 হওয়ার পরে আচ্ছা 100 দেওয়ার পরে এখানে হয়তো হয়েছে কত, ধরে নিলাম 14। ঠিক আছে, তারপর একটা দিলাম হয়তো ধরো 150, চলো 150 দিছি, 150 দেওয়ার পরে এখানে আসছে কত, 20। 19। ঠিক আছে, তারপর এটা ধরো দিলাম আমি কত, 200, 200 দেওয়ার পরে এখানে কত আসলো, 24। তারপরে এখানে দিলাম কত, 250 দেওয়ার পরে এখানে আসলো কত, 30। ঠিক আছে, তো এরকম আসলো। তখন আমরা কি করব, এই এম আর এল এ একটা গ্রাফ আঁকবো। গ্রাফটা কিভাবে আঁকা যায় সেটা হচ্ছে এরকম, যে ধরো একটা গ্রাফ যদি আমরা আঁকতে চাই, এই এখান থেকে তো এখানে একটা কি এসছে, এটাকে ধরো আমরা ধরলাম এটা কি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর এখানে একটা ওয়াই অ্যাক্সিস। এখন আমাকে বলো এক্স অ্যাক্সিসে কি থাকে আর ওয়াই অ্যাক্সিসে কি থাকে, মানে আমি এম আর এল কোনটাকে এক্স অ্যাক্সিসে দিব, স্যার কোনটাকে এক্স ওয়াই এম। অ্যাক্সিসে দিব। এক্স এ দিব এল আর ওয়াই এ এম। এম। কেন, কেন দিব বলো। সেটা তো জানি না স্যার। জানো না, অন্য কেউ না, বলো এক্স অ্যাক্সিসে কি হবে আর ওয়াই অ্যাক্সিসে কি হবে। সোহেব আলম, সোহেব আলম আসো। আমার আসলে পিসি নাই তো, মোবাইলে করতেছি, নেটে অনেক ঝামেলা, মানে কেঁপে কেঁপে আসতেছে, তো আমি ভালো মতো বুঝতেছি না। আচ্ছা মেহেরুন নেসা, হ্যাঁ স্যার, এক্স এক্সিসে মেবি লেন্থ হবে এলটা, এল। আর ওয়াই এক্স না, ওটা লেন্থ হবে ওয়াই টাই, আর হচ্ছে এমটা হবে এক্স এর। আচ্ছা কেন, স্যার হচ্ছে এক্সপেরিমেন্ট দেখে তো এরকম মনে হলো। স্যার এখানে কি কোনো ল আর কোনো কি আছে, হুকস ল? না এই লটাই হুকস ল। ঠিক আছে, আমরা যে ল অ্যাপ্লাই করতেছি সেটা জি হুকস ল, স্যার। সেটা কোনো স্যার সমস্যা ওই নেই। ল অনুযায়ী তো স্যার জি স্যার। কিন্তু কথা হচ্ছে আমার এইটা, যে আমরা এক্স এ কেন এম বসাবো আর ওয়াই এ কেন এল বসাবো, মানে এটা তো আমাদের জানা উচিত তাই না। স্যার ভর আর আছে আপনার সেই অনুযায়ী। আমরা তো উল্টাও করতে পারতাম, ওই যে মেহেরুন নেসা যেটা বলছে এটা সঠিক, এক্স এ আমরা এম বসাবো আর ওয়াই বসাবো এল।
কিন্তু কেন এটা সঠিক এটাই তো আমাদের জানা দরকার। নাইম খান জি স্যার। বলো তো কেন এক্স এ কেন আমরা এম বসাবো আর ওয়াই এ কেন এল বসাবো? বলতে পারতেছো না? আচ্ছা, সবসময় মনে রাখবা এক্স অ্যাক্সিসে থাকবে এমন জিনিস যেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে আমার এমন জিনিস যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স অ্যাক্সিস হচ্ছে সেটা থাকবে যেটাকে আমরা পরিবর্তন করতে পারবো, এবং সেটা পরিবর্তনের কারণে আরেকটা পরিবর্তন হবে, মানে এ পাশে এম এর পরিবর্তনের কারণে কি হচ্ছে, এল এর পরিবর্তন হচ্ছে, তাই না? এক্স একটা পরিবর্তন করতে পারবো না, ওয়াইটা? এক্স এরটা আমরা পরিবর্তন করতে পারবো, আর এক্স এরটা পরিবর্তন করলে ওয়াই এরটা অটোমেটিক পরিবর্তন হবে। এই জন্য এক্সটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন ভেরিয়েবল, স্বাধীন রাশি। আর ওয়াই এরটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে অধীন রাশি। এটার মানে পরিবর্তন করলে ওটার মানে পরিবর্তন হবে। আমরা স্প্রিং এর মধ্যে লোড যত বেশি বাড়াবো বা কমাবো তার উপর কি হবে, এল এর মান কমবে বা বাড়বে, তাই না? এই জন্য এমটা হচ্ছে জি আমার স্যার। স্বাধীন আর এলটা হচ্ছে আমার অধীন। এখানে আমি 250 না দিয়ে 300 দিতে পারতাম, 300 দিলে কি হবে, এখানকার 30 পরিবর্তন হয়ে তখন অন্য কিছু হয়ে যাবে। এই কারণে এটা হচ্ছে আমার স্বাধীন আর এটা হচ্ছে অধীন। সবসময় স্বাধীন রাশি যেগুলো সেগুলো এক্স অ্যাক্সিস হয়, আর অধীন রাশি যেগুলো সেগুলো ওয়াই অ্যাক্সিস হয়। মনে থাকবে? জি স্যার। এটা যে কোনো ধরনের গ্রাফের ক্ষেত্রে সত্যি। যে কোনো জায়গায় যে কোনো গ্রাফ যখন করতে যাইবা তখন এই ওয়াই আর এক্স অ্যাক্সিস কোনটা কোন অ্যাক্সিসে হবে সেটা অ্যাকচুয়ালি এইভাবে ডিটারমাইন করতে হয়। আচ্ছা, এখন তোমরা কি করবা, এখানে 50, 100, 150, 200, 250 এভাবে করে এপাশে মান বসাবা। 50-এর জন্য 8, 14 এরকম মান বসাবো। মান বসাইলে আলটিমেটলি এরকম একটা ভ্যালু চলে আসবে, এরকম একটা রেখা আসবে। রেখাটা সোজা আসবে, আমি যদি আঁকছি একটু বাঁকা হয়েছে। তো এই রেখা থেকে আসলে ব্যাপারটা হবে এরকম। ঠিক আছে, এরকম একটা রেখা আসবে। তো এখান থেকে কি করতে হবে আমাদের, এখান থেকে একটা ঢাল নিতে হবে। ঢাল মানে কি, স্লোপ। এই তো, আর এখান থেকে স্লোপ নিতে হবে। তো স্লোপে আসলে কি হবে অ্যাকচুয়ালি, ব্যাপারটা হবে এখান থেকে যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটুকু হচ্ছে আমাদের ডেল এম, আর এখান থেকে এইটুকু পর্যন্ত সেটা হচ্ছে ডেল এক্স। সেই ডেল এম আর ডেল এক্স এর মান কোথায় বসাবো, ওই যে আমরা কে যেটা বের করতেছিলাম, কে সমান সমান কি ছিল, এম বাই এক্স ইন্টু জি। ঠিক আছে, তো এখান থেকে ডেল এম এর মান বসাবো এখানে, জি। আর ডেল এক্স এর মান বসাবো এখানে। বসানোর পরে তার সাথে জি গুণ করে দিব, গুণ করে দিলে আমার স্প্রিং কনস্ট্যান্টের মানটা বের হয়ে আসে। বুঝতে পারছো? সেখানে ডিএলএম এর মান কিভাবে বের করব? এই যে নিচ বরাবর, নিচ বরাবর এখানে কত, আচ্ছা স্যার, বুঝতে পারছি। কত, এখান থেকে এটা এইদিকে কত। স্যার এটা স্যার কয় নাম্বার স্যার এক্সপেরিমেন্ট? এটা অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল মানে ল্যাবের 1 নাম্বার এক্সপেরিমেন্ট। ঠিক আছে, যেটা আমরা হচ্ছে মানে সিমুলেশনে করতে পারতেছি না, কিন্তু এটা খুব বেসিক জিনিস বলে আমরা সিমুলেশন ছাড়াই একটু দেখার চেষ্টা করি। স্যার এটা স্যার মনে হচ্ছে স্যার এটা গত ক্লাসে করতে দিবেন মানে ল্যাব রিপোর্ট হিসাবে? না না, এটা ল্যাব রিপোর্ট করতে হবে না, যেহেতু তোমাদের কাছে কোনো ডেটা নাই। ওকে স্যার। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাবো, কে এর মানটা পেয়ে যাবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এটা হয়তো ল্যাব রিপোর্ট করতে হবে না, কিন্তু এখান থেকে কিন্তু ভাইভাতে কোশ্চেন হবে, জি স্যার। কুইজে কোশ্চেন হবে।
কারো কোশ্চেন নাই তাই তো? না স্যার। আচ্ছা সামনের দিকে যাই তাহলে। তাহলে এখান থেকে কে এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা তারপরে এখানে বলছি ইফেক্টিভ ম্যাথটা বের করতে হবে। ইফেক্টিভ ম্যাথ কিভাবে বের করব? ইফেক্টিভ ম্যাথ হচ্ছে গ্রাফ থেকেই বের করতে হয়। ইফেক্টিভ ম্যাথ দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাথ। সেটা কিভাবে করতে হয়, যে স্প্রিংটাকে ওজন করতে হয়। স্প্রিং এর যে ম্যাথ, সেই ম্যাথটাকে যদি আমি দিয়ে ভাগ করি, স্প্রিং এর ম্যাথটাকে যদি 3 দিয়ে ভাগ করি, যেটা পাই সেটা হচ্ছে ইফেক্টিভ ম্যাথ। আরেকটা কি করা যায়, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গ্রাফ থেকে স্প্রিং এর ইফেক্টিভ ম্যাথ বের করা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে এরকম এরকম একটা গ্রাফ আঁকতে হবে। আগের মতোই এইদিকে হবে আমার এম, আর এইদিকে হবে টি স্কোয়ার। ঠিক আছে, এইদিকে হবে আমার টি স্কোয়ার। ঠিক আছে, এম আর টি স্কোয়ার। যে এখান থেকে আমরা এম পাবো 50, 100, 150, 250, আর এই যেখানে আমরা টি স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, তো এম আর টি স্কোয়ার যদি আমরা পেয়ে যাই, যে এখান থেকে এম 50 গ্রামের জন্য কত টি স্কোয়ার, 100 গ্রামের জন্য কত টি স্কোয়ার, তারপর 150 গ্রামের জন্য কত, এরকম করে মান বের করতে হবে। তো সেইটার যদি আমরা একটা গ্রাফ আঁকি, সেই গ্রাফটা হয় হচ্ছে এরকম। সেটা হচ্ছে এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কোন একটা জায়গায় সেট করে। তো ওয়াই অ্যাক্সিসে যে জায়গাটাই সেট করবে, মানে স্বাভাবিকভাবেই যদি তুমি মানে স্প্রিং এর মধ্যে কোনো লোড না ঝুলাও, তারপরেও তো স্প্রিংটা অসিলেট করবে, তো তখনও তো একটা টি থাকবে। আচ্ছা, তো এরপরে কি করা যায়, যে এই ওয়াই অ্যাক্সিসে যে জায়গায় সেট করে, এটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, তাহলে কোন একটা জায়গায় গিয়ে কি হবে, এটা কোন একটা জায়গায় মিলিত হবে। তো এই মিলিত যে জায়গাটা, এইখান তো কত 50, এখানে হচ্ছে আমার মান কত, এখানটাতে আমার মান হচ্ছে 0, এখানে হয়তো 50, এখানে হয়তো 100। ঠিক আছে, তো এইভাবে নেগেটিভ দিকেও তো এরকম আছে, এখানে হয়তো 50, তাই না? তো তখন দেখতে হবে নেগেটিভ কত অ্যাক্সিসে কত জায়গায় সেট করছে। তো নেগেটিভ অ্যাক্সিসে যে পয়েন্টে সেট করবে, সেই পয়েন্টটাই হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ইফেক্টিভনেস। ওই মানটাই হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ইফেক্টিভনেস। সেটা গ্রাফ থেকে আমরা পাবো, ডিরেক্ট আমরা এটা বসায় দিব, যে এটা হচ্ছে কত 30 গ্রাম। ঠিক আছে, এরকম আর কি। তো এইভাবে হচ্ছে থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টাল ইফেক্টিভনেসটা পাওয়া যায়, এবং দুইটার মধ্যে পার্থক্য কত সেখান থেকে একটু ইরর বের করা হয়। ইররটা কিভাবে বের করা হয়, যে ইররটা হবে কি, পার্সেন্টেজ অফ ইরর সমান সমান theoretical effective mass minus experimental effective mass divided by theoretical effective mass into 100%। ঠিক আছে, ইররটা কি হবে, ইররটা হবে এরকম, পার্সেন্টেজ অফ ইরর সমান সমান, এখানে দুইটা টার্ম হবে, একটা হচ্ছে এইরকম, আমি যদি এটাকে ভাঙা করে দেই, উপরে লিখলাম থিওরিটিক্যাল ইফেক্টিভ, শর্ট করে লিখতেছি ম্যাথ মাইনাস এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাথ। ঠিক আছে, এরকম থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাথ মাইনাস এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাথ। আর নিচে হবে কি, নিচে হবে শুধু থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাথ, থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাথ। তো যা ভ্যালু আসবে সেটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে হবে পার্সেন্টেজ অফ ইরর। ঠিক আছে, তো সেভাবে আমাদের পার্সেন্টেজ অফ ইররটা বের করতে হবে। তো এরপরে আরেকটা জিনিস চাইছে কি, সেটা হচ্ছে কি রিজিডিটি মডুলাস।
রিজিডিটি মডুলাসে মানটা বের করতে বলছে, সেটা কিভাবে বের করতে হয়? হচ্ছে ইটা দ্বারা প্রকাশ করে, ইটা সমান সমান 4n k r কিউব r টু দি পাওয়ার 4। তো 4 তো 4ই, n হচ্ছে কি, n হচ্ছে স্প্রিং এর পাক সংখ্যা। একটা স্প্রিং এর মধ্যে কতগুলা পাক আছে সেটা বের করতে, সেটা গুনতে হয়, সেই nটা এখান থেকে বসাইতে হয়। তাহলে 4n কে হচ্ছে কি, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি। আর কি, আর হচ্ছে স্প্রিং এর রেডিয়াস কত, সেটা আমরা ওই স্ক্রু বারের সাহায্যে বের করবো, স্প্রিং এর রেডিয়াস কত। আর ছোট আর যেটা স্মল আর, দ্যাট ইজ রেডিয়াস অফ দি ওয়্যার অফ দি স্প্রিং, সেটা আমরা স্ক্রু বারের সাহায্যে ডিটারমাইন করছি। তো এই সবগুলো মান যদি আমরা গুণ করি, তাহলে এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে রিজিডিটি মডুলাস অফ দি ম্যাটেরিয়াল অফ দি স্প্রিং। ঠিক আছে, তো এই চারটা ভ্যালু হচ্ছে আসলে আমাদের রেজাল্ট হিসেবে বের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টের বেসিক জিনিস। তো এখান থেকে কিছু জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে গ্রাফ কিভাবে আঁকতে হয় সেটা শিখতে হবে। তারপর কিভাবে করতে হয়, মানে মানে এইখান থেকে গ্রাফের জিনিসটা অবশ্যই খুব ভালো মতো শিখতে হবে, আর বাকিগুলো অন্য জায়গা থেকে শিখতে পারবে। তো আমি যদি তোমাদেরকে কিছু ভ্যালু বলে দেই, তোমরা দুইটা গ্রাফ এঁকে জমা দিতে পারবা না শুধু? পারবা? জি স্যার। আচ্ছা দাঁড়াও, জি স্যার, চেষ্টা করবো আর কি। একটা মিনিট। যে একটা ভালো ডিসকাশন লিখলে কি লিখতে হবে, ফার্স্টে তুমি দেখবা, আমি কিন্তু ক্লাসেই বলে দিই যে তোমাদের এই ল্যাবের রেজাল্ট হবে এইরকম, মানে লেভেল কিন্তু একেবারে যেমন মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপর হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এগুলো কিন্তু এক্সাক্ট ভ্যালু নাই, বাট ওই একটা ইনস্ট্রুমেন্টের জন্য একটা এক্সাক্ট ভ্যালু আছে। কিন্তু আমরা সবসময় এক্সাক্ট ভ্যালুটা জানি না, মানে যে আমাদের যে যন্ত্রটা আছে সেটার এক্সাক্ট ভ্যালু কত হবে সেটা আমরা জানি, বাট আমরা জানি কাছাকাছি একটা মান জানি। যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া হয় কেমন, যে 10 টু দি পাওয়ার 5 এইরকম হয়, সামথিং ইনটু 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তারপরে হচ্ছে ইসের ক্ষেত্রে যদি তোমরা আচ্ছা, তো জি এর ভ্যালুর ক্ষেত্রে কি হয়, 9.8 হয়, কারণ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা অল টাইম কনস্ট্যান্ট। তো এইরকম আমি কিন্তু ভ্যালুগুলো বলে দিই, তো তোমরা দেখবা যে তোমার যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টটা ওরকম হয়েছে কিনা। যদি দেখো যে তোমার রেজাল্টটা ওরকম হয়েছে, তাহলে তো গুড, খুবই ভালো। তাহলে সেক্ষেত্রে বলবা যে তুমি কি কি কাজ, মানে কি কোন কোন ভ্যালু ঠিকঠাক নিছো যার কারণে তোমার রেজাল্টটা সুন্দর আসে। তুমি বলবা যে আমি যে রেজাল্টটা পাইছি সেটা আইডিয়াল ভ্যালুর কাছাকাছি, এবং এটা একটা পারফেক্ট রেজাল্ট। আমি এই এই ভ্যালু বা এই ভ্যালুগুলো আমি ঠিকঠাক নিতে পারছি, যার কারণে আমার রেজাল্টটা সুন্দর আসে। এখন যার রেজাল্ট সুন্দর আসে নাই সে কি বলবে? সে একটু দেখার চেষ্টা করবে যে ওর রেজাল্টটা কেন খারাপ হইলো। রেজাল্ট দেখলেই কিন্তু বোঝা যায়, রেজাল্ট দেখলে বলতে ক্যালকুলেশন দেখলেই বোঝা যায়। তোমরা অনেকে দেখলাম যে ক্যালকুলেশনে ডিরেক্ট কি করছো, সূত্র বসাইছো, আর মানে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ডিরেক্ট মান বসাই দিচ্ছ। ওইরকম করবা না, সূত্র বসায় প্রত্যেকটা সূত্রে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি মান বসাবা। যদি এরকম হয় যে এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, সো এম এর মান বসাবা, আর এর মান বসাবা, ওমেগার মান বসাবা, সবগুলো মান বসায় পরে গিয়ে রেজাল্টটা বসাবা। তো ওইটা করার সময় তোমরা আসলে দেখতে পারবা যে তোমার রেজাল্টটা কি আইডিয়াল রেজাল্টের কাছাকাছি হয়েছে নাকি আইডিয়াল রেজাল্ট থেকে অনেক বেশি হয়েছে। তো বেশি হয়েছে কোন ভ্যালুটা বেশি হওয়ার কারণে, বা কম হয়েছে কোন ভ্যালুটা কম হওয়ার কারণে, তখন তুমি বলবা যে এই আর এর মানটা আমার কম হয়েছে, ঠিক আছে, বা ওমেগার মানটা আমার কম হয়েছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কমে গেছে আমার রেজাল্টের ক্ষেত্রে। এরকম করে একটু কমেন্ট করতে হবে। তোমার আসলে প্রেডিক্ট করতে হবে যে এইটার কারণে এটা হয়েছে। এই জিনিসগুলো আসলে কেন দরকার? তুমি যখন ভবিষ্যতে কখনো মানে রিসার্চের কাজ করবা, মাস্টার্সে বা 4th ইয়ারে গিয়ে যখন রিসার্চের কাজ করতে হবে, তখন ধরো তুমি একটা নতুন কোনো একটা জিনিস নিয়ে কাজ করবা। তো নতুন একটা বিষয় নিয়ে যখন কাজ করবা, তখন একটা নতুন রেজাল্ট আসবে। তখন নতুন রেজাল্টটা তো কোথাও বলা নাই যে কেন এই রেজাল্ট হয়েছে,
তখন তোমার আসলে তোমার রেজাল্ট দেখে, তোমার কাজ দেখে তোমার প্রেডিক্ট করতে হবে যে এই জিনিসটা এই কারণে হইতে পারে, এবং সেক্ষেত্রে তোমার একটা লজিক দেখাইতে হবে যে এইটার এই জিনিস দেখে আমার মনে হচ্ছে যে এটা হয়েছে এই কারণে। ঠিক আছে, ধরো তোমরা কি করতেছো, আমি জাস্ট তোমাদের একটা কন্টেস্ট করি। ধরো তোমাদের মধ্যে কেউ একজন কাজ করতেছে এরকম যে টানা অনেকক্ষণ কম্পিউটারে বসে থাকলে চোখের উপর কোন ধরনের ইফেক্ট তৈরি হয়, এইটা নিয়ে তোমরা একটা রিসার্চ করতেছো। তো তোমরা দেখলা যে অনেকক্ষণ বসে থাকলে চোখের এই প্রবলেম হয়, বা চোখটা লাল হয়ে যায়, বা চোখের যে আইবল গুলো আছে সেটা ছোট হয়ে যায়, এরকম কোন একটা জিনিস তুমি বললা, পাইলা তুমি এক্সপেরিমেন্ট করো। তখন তো তোমাকে করতে হবে, কমেন্ট করতে হবে যে কেন চোখের আইবলটা ছোট হয়ে যাচ্ছে, কেন চোখটা লাল হয়ে যাচ্ছে। হইতে পারে ব্যাপারটা এরকম যে চোখের মধ্যে তখন লিকুইড কমে যায়, এরকম কোন একটা ব্যাপার হইতে পারে যার কারণে এরকম সমস্যা হয়। ঠিক আছে, বা চোখ প্রেশার নিতে পারে না যার কারণে কোনো একটা সমস্যা তৈরি হয়। ঠিক আছে, এই টাইপের কিছু হইতে পারে। তো এই জিনিসগুলো প্রেডিক্ট করা শিখতে হবে এখন থেকে। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে যে রেজাল্টের ডিসকাশন জিনিসটা জরুরি। তুমি যত আগে থেকে যে ডিসকাশন গুলা লেখার প্র্যাকটিস করবা বা এই লজিক গুলা নিয়ে চিন্তা করা শুরু করবা, তত তোমার ব্রেনটা শার্প হবে। ঠিক আছে, তো এই কথাগুলো লিখবা। তারপর ধরো একটা এক্সপেরিমেন্ট করার সময় তুমি কি লিখতে পারো যে তুমি এক্সপেরিমেন্ট করতেছো, করার সময় তোমার কোনো একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে, যে তুমি যদি ফিজিক্যালি করার সময় এমন হইতে পারে যে তোমার স্লাইড ক্যালিপার্সের মধ্যে একটা ইরোর ছিল, জিরো ইরোর ছিল, সেই ইরোরটা তোমার এক্সপেরিমেন্টে একটা প্রবলেম করছে, সেটা তুমি বলতে পারো। ধরো তুমি এক্সপেরিমেন্ট করতেছিলা, তখন আশেপাশে প্রচুর বাতাস ছিল, তো যার কারণে তোমার রেজাল্টটা ঠিক মতো আসে নাই, হইতেই পারে। তুমি যখন টাইম পিরিয়ড বের করতেছো আশেপাশে বাতাস ছিল, যার কারণে তোমার সমস্যা হয়েছে। তুমি ম্যাগনেট নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতেছো, ওই ম্যাগনেটিক এক্সপেরিমেন্টের আশেপাশে অনেক ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ছিল, সো ম্যাগনেটটা অন্যদিকে আকর্ষণ বা বিকর্ষণ করছে, তখন তোমার ম্যাগনেটের স্বাভাবিক যে রেজাল্ট সেটা তুমি নাও পাইতে পারো। তো এই জিনিসগুলা তুমি হচ্ছে করতে পারো, মানে প্রেডিক্ট করতে পারো, বা এই জিনিসগুলো নিয়ে তুমি কথা বলতে পারো। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট একটু। আচ্ছা বলো তো, তোমাদের পোর্টালের পাসওয়ার্ড ভুলে গেছো, এই জন্য কাকে ফোন দিবা? স্যার প্রোগ্রাম কোঅর্ডিনেটর। প্রোগ্রাম কোঅর্ডিনেটর। আর একজন বলো। স্যার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, স্যার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। হবে না কাজ? ওইটা হয় না? হয় না এটা ধরো হইলো না, প্রোগ্রাম কোঅর্ডিনেটরের কাছে ফোন দিতে হবে। কিন্তু প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ফোন দিলে প্রোগ্রাম কোঅর্ডিনেটর এটা সলভ করে দিতে পারবে না, কারণ প্রোগ্রাম কোঅর্ডিনেটরে ওই অ্যাক্সেসটা নাই। প্রোগ্রাম কোঅর্ডিনেটরে যতটুকু অ্যাক্সেস আছে সেই অ্যাক্সেসটাও দেয় হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্ট থেকে, মানে আইটি অফিস থেকে। যেমন আমি ফিজিক্সের প্রোগ্রাম কোঅর্ডিনেটর, আমার কাছে যতটুকু অ্যাক্সেস আছে তাতে তোমাদের পোর্টাল দেখতে কেমন সেটাই আমি জানি না, সিরিয়াসলি আমি জানি না তোমাদের পোর্টাল দেখতে কেমন, তোমাদের পোর্টালে কি কি জিনিস আছে। তো তুমি যে কোনো প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে যদি ফোন দাও, সে তোমাকে এই জিনিসটা সলভ করে দিতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাদের যেখানে ফোন দিতে হবে সেটা হচ্ছে
আইটি অফিসে ফোন দিতে হবে। আমাদের আইটি অফিসে বেশ কয়েকজন মানুষ আছে। একজন হচ্ছে আইটি অফিসের এখন ইনচার্জ হিসেবে আছে ইসমাইল সাহেব, রুশাদ সাহেব, এরকম কয়েকজন আছে। তো ওনাদেরকে যদি তোমরা ফোন দাও তখন দেখবা ওনারা তোমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে। ঠিক আছে, ইভেন আমাদেরও যদি কোনো সমস্যা হয়, মানে আমাদের যত আমরা ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করি বা আমাদের প্রোফাইল আপডেট এইসব জিনিস যদি কিছু করতে হয় আমরা হচ্ছে ওনাদেরকেই ফোন দিই। ঠিক আছে, না আমি দেখলাম গ্রিনে সবাই হচ্ছে এই কাজটা করে, যে পোর্টালে কোনো সমস্যা হলে টিচারদেরকে ফোন দেয়, কিন্তু টিচাররা আসলে কিছু করতে পারে না। আচ্ছা, আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? ডিসকাশন নিয়ে। আচ্ছা, তো এই জিনিসগুলো ডিসকাশনে লিখবা। তোমার ল্যাব করার সময় কোনো প্রবলেম হয়েছে কিনা সেটাও ডিসকাশনে লিখতে পারো, যে এই প্রবলেমের কারণে আমার এই সমস্যাটা হয়েছে। এবং এই কথা তোমরা যখন রিসার্চ করবা, রিসার্চের মধ্যেও এই জিনিসগুলো তোমরা লিখতে পারবা, যে এই শর্টকামিংসগুলো তোমার ছিল, তোমার এই রিসার্চ করার সময় এই প্রবলেমগুলো ফেস করছো, সেই কনস্ট্রেন্টগুলো নিয়েই তুমি রিসার্চটা শেষ করছো। ঠিক আছে, তো এটাও রিসার্চের একটা পার্ট। তো বুঝতে পারছো? তো ডিসকাশন অনেকে ভুল করতেছো, আর অনেকে আরেকটা জিনিস ভুল করতেছো, সেটা হচ্ছে আমি অনেক সময় বলে দিই যে এইটা হবে 10⁵ বা এই অর্ডারে হবে, বা এটা 10⁸ এই অর্ডারে হবে। তো ওই জিনিসগুলো 10⁵ অর্ডার বা 10⁸ অর্ডারে লিখতে হবে। আর এছাড়া ছবিগুলা অনেকে মানে একজনের ছবি দেখলাম, ছবিগুলা মানে বোঝা যাচ্ছিল না কি লেখা আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ছবিগুলো এমন না যে ডিএসএলআর তুলতে হবে, কিন্তু যদি তুমি একটু কেয়ার নিয়ে ছবিগুলো তোলো, যেভাবে মানে প্রোফাইল পিকচারও তো তোলো অনেক সুন্দর করে, তো একটু কেয়ার নিয়ে ছবিটা তোলো যেন লেখাগুলো বোঝা যায় যে কি কি লেখা আছে, সেইটা একটু চেষ্টা করবা। আর একজনকে দেখলাম মনে হয় তুমি গ্রাফটা টেবিলটা হচ্ছে একটু নিজের মতো করে সাজায় লিখছো, মানে কিছু টেবিলে কিছু কিছু অংশ বাদ দিয়ে দিছো, মানে তিনটা ভ্যালু ছিল সেখান থেকে তুমি একটা করে নিচ্ছো। তো এই কাজটা করো না, ল্যাব ম্যানুয়ালে যেভাবে টেবিলটা আছে ওইভাবেই টেবিল করার চেষ্টা করবে। আর 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 ওই টাইপের কোনো সমস্যা মনে হয় আমি বলি নাই। আমার না, তোমাকে বলি না, আমি বলছি সবার কথাই বলতেছি। টেবিলে স্যার 5টাই করছি স্যার। হ্যাঁ, টেবিলে স্যার 5টা মান লিখছি স্যার, 5টা। হ্যাঁ 5টা মান লিখছো, যাই হোক। তো এই জিনিসগুলো করার চেষ্টা করবে না, আর হচ্ছে একটু আর্লি দেওয়ার চেষ্টা করবা, যত আর্লি দিবা তত বেটার মার্কস পাবা। স্যার একটা রিপোর্ট